হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে এই ভিডিওটায় তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি বলবো, মানে বোঝাবো কি কি দিক তোমরা খেয়াল করবে। মানে তোমরা যে ডেসক্রিপটিভ রাইটিংগুলো প্রিপেয়ার করছো, যে তোমরা কিভাবে সেই জিনিসগুলোকে লিখবে, অনেকেই ভয় পাও যে কোন জায়গা থেকে শুরু করব, ঠিক আছে, কিভাবে কি করলে আমার রাইটিংটা ইমপ্রুভ হবে। তো আজকে তোমাদের সেই সলিউশনটা কিন্তু আমি প্রোভাইড করব, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, ভালো লাগবে এইটুকু আমি শিওর। কারণ সেইভাবেই জিনিসগুলোকে তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝাবো এখানে, ঠিক আছে। এখানে কোনো রিপোর্ট রাইটিং আমি করছি না, এখানে কোনো প্রেসি করছি না, কোনো কিছুই করছি না, না কোনো ট্রান্সলেশন করে তোমাদের এখন দেখাচ্ছি, ঠিক আছে। যেই জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো তোমরা ভালো করে টু দ্য পয়েন্ট মনে রাখবে, এবং পারলে একটা কপিতে নোট ডাউন করে জিনিসগুলো দেখে নিও, ঠিক আছে। চলো শুরু করছি আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না, ঠিক আছে। তো দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্টসের মধ্যে একটাই কোয়ারিজ থাকে যে স্যার কিভাবে, আমি তো কিছুই লিখতে পারি না, আমি কিভাবে পড়বো। এরকমভাবে অনেক স্টুডেন্টস আছে যারা নাকি মানে মেসেজ করো পার্সোনালি, ঠিক আছে। তো আমি তাদেরকে একটাই কথা বলবো, তোমরা মনে রাখবে আমাদের কিছু টেকনিক আছে, মানে ইংলিশ মুখস্থ রাখার কিছু টেকনিক আছে যেগুলো আমাকে ডেসক্রিপটিভ রাইটিং করার ক্ষেত্রে খুব হেল্প করবে। সেগুলো কি আমি তোমাদেরকে প্রথম থেকে বোঝাচ্ছি, ভালো করে জিনিসটা শোনো, ঠিক আছে। একটা কথা প্রথমেই তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে ইংলিশ রাইটিংটা লিখছি তার এর ভিত্তি কি আছে, তাই তো। আমাকে ইংলিশ রাইটিং ভালো করে লিখতে গেলে আমায় কি জানতে হবে। প্রথম কথা, ফার্স্ট পয়েন্ট যেটা তোমায় মনে রাখতে হবে সেটা কি, সেটা হচ্ছে তোমায় ভোক্যাবস পড়তে হবে, ঠিক আছে। ভালো করে শুনবে, যা যা বলবো স্টেপ বাই স্টেপ আমি কিন্তু বুঝিয়ে দেবো জিনিসগুলো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধে হবে, হ্যাঁ। তো ফার্স্ট তোমাদের কি করতে হবে, ভোক্যাবস পড়তে হবে। তোমরা কি করবে, ভোক্যাবস পার ডে ট্রাই টু রিড 5 ভোক্যাবস বা নিউ ওয়ার্ডস, ঠিক আছে। তো প্রতিদিন 5 নিউ ওয়ার্ডস পার ডে। তো এইটা প্রিপেয়ার করার তোমরা চেষ্টা করো যে আমাকে প্রতিদিন 5টা করে নতুন শব্দ মুখস্থ করতে হবে, উইথ একটা সিঙ্গেল সিনোনিম থাকবে, তার মধ্যে একটা সিনোনিম থাকবে, ঠিক আছে। মানে কি, সেখানে একটা সেম মানে সমার্থক শব্দ যাকে বলে সেই ওয়ার্ড মিনিং তোমরা পড়বে। সেখান থেকে তোমরা যে কোনো বই নিতে পারো, আমি বইয়েরও সাজেশন করে দিচ্ছি সেখানে। এখানে কেডি পাবলিকেশনের একটা বুক আছে, ঠিক আছে। তোমাদের ক্র্যাক ডাব্লিউবিসিএস এর একটা বুক আছে, তো ডাব্লিউবিসিএস যে বইটা আছে সেই বইটাও পড়তে পারো। তারপর এসপি বক্সি পড়তে পারো, হ্যাঁ। তো এইভাবে এই সমস্ত বইগুলো তোমরা কিন্তু পড়তে পারো। তো এখানে দেখবে ভালো করে ভোক্যাবস কিছু আছে যেগুলো এক্সামের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর সব থেকে বেস্ট কি, তোমাদের একটা হ্যাবিট করতে হবে, সেটা হচ্ছে রিডিং নিউজ পেপার, ঠিক আছে। নিউজ পেপার রিডিং। এইবারে তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, যে তোমরা নিউজ পেপার যে রিডিং করবে না, তো এটার একটা কিন্তু মানে প্রসেস আছে। এমন নয়, দেখো, তোমাদের প্রতিদিন বাড়িতে একটা করে নিউজ পেপার কিনতে হবে এরকম কোনো ব্যাপার নয়। যাদের একদম ইংলিশে প্রবলেম তারা কি করে বিল্ড করবে জিনিসগুলোকে আমি বলে দিচ্ছি, যদি ভালো না লাগে তারপর আমাকে বলবে। আমি যেগুলো বলবো স্টেপ বাই স্টেপ তোমরা মনে রাখো, নোট ডাউন করে নিও, ঠিক আছে। কি করবে দেখো, এই যে 5টা করে ওয়ার্ড প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পারলে মুখস্থ করে ফেলো, রাইট। এরপরে মুখস্থ করে কি করবে দেখো, আমাকে কি করতে হবে, এই যে যে কোনো একটা বই তুমি সিলেক্ট করে নাও, কেডি পাবলিকেশন, ডাব্লিউবিসিএস, যে কোনো একটা বই করতে পারো। সেখান থেকে তুমি এই ওয়ার্ডগুলো আগে ভালো করে পড়ে ফেলতে পারো, কারণ কি এখানে খুব সুন্দর সুন্দর ওয়ার্ড তুমি শিখতে পারবে। অথবা আরেকটা বুক আছে নরম্যান লুইসের, ঠিক আছে, ওই বইটাও কিন্তু তোমরা কিনতে পারো, ওয়ার্ড পাওয়ার মেড ইজি, ঠিক আছে। এই বইটাও কিন্তু তোমরা কিনতে পারো, ওয়ার্ড পাওয়ার মেড ইজি। তো এইখানে কি আছে, প্রচুর ওয়ার্ডস আছে সেম সেম টাইপের, যেগুলো একই রকম, হ্যাঁ। তো এই ওয়ার্ডগুলো নিয়ে কিন্তু অনেকটা ডিটেল মানে প্র্যাকটিস সেট মতো করা আছে বিভিন্নভাবে। তুমি সেখানে এক একটা জিনিস পড়ার পরে সুন্দরভাবে তুমি ওয়ার্ডগুলো জানতে পারবে বা শিখতে পারবে, হলো। এইটা করতে পারো। এইবারে সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট যেই হ্যাবিট, তোমাদেরকে কি করতে হবে, নিউজ পেপার একটা রাখতে হবে। এইবারে নিউজ পেপার, মোস্ট প্রেফারেবল নিউজ পেপার কোনটা তোমাদের জন্য আমি বলে দিই, দ্য হিন্দু। হুম, দ্য হিন্দু। তো এই দ্য হিন্দু নিউজ পেপারটা তোমরা কালেক্ট করবে। এইটাকে কিভাবে পড়বে দেখো, এটাকে তোমরা ডেইলি পড়বে না, ঠিক আছে। তার মানে কি, ডেইলি ডেইলি এটা পড়বো না, ক্লিয়ার। আমাদের কিভাবে পড়তে হবে, আমরা একটা মানে তোমরা যারা কিভাবে মানে যখন তোমাদের হ্যাবিট তৈরি করতে হবে না, তো প্রথমেই তোমরা তো পুরো নিউজ পেপারের লেখাগুলো পড়তে পারবে না।
তো সেই জন্য তোমাকে কি করতে হবে, প্যাটার্নগুলো ফলো করতে হবে, ভালো করে দেখতে হবে জিনিসগুলো কিভাবে অর্গানাইজ করে লেখা হয়, হ্যাঁ, কী ধরনের সেন্টেন্স কোথায় ব্যবহার হচ্ছে, সেই সেন্টেন্সগুলোতে ওয়ার্ডগুলো কিভাবে বসছে, নাউন হিসেবে কিভাবে ইউজ হচ্ছে, ভার্ব হিসেবে কিভাবে ইউজ হচ্ছে, এগুলো কখন, এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে তোমাদের কিন্তু হ্যাবিট বিল্ড হবে। তার জন্য আমি বলবো প্রতিদিন দ্য হিন্দু কেনার কোনো দরকার নেই, বা তোমরা যে কোনো বই কিনতে মানে নিউজ পেপার নিতে পারো, টাইমস অফ ইন্ডিয়া নিতে পারো, যে কোনো নিউজ পেপার নিতে পারো। কিন্তু আমি বলবো যেটা তোমাদের মানে রাইটিং স্কিল বিল্ড করবে সেটা হচ্ছে কি, এই যে দ্য হিন্দু নিউজ পেপারটা, এবার এইটাকে কিভাবে পড়বে ভালো করে বোঝো। এটা তুমি উইকলি একটা কিনবে, কি করবে, উইকলি একটা কিনবে, ওয়ান, মনে থাকবে। এইবারে উইকলি একটা কিনলে তোমার কি হবে দেখো, তুমি প্রতিদিন একটা পার্টিকুলার টাইম দেবে, ধরে নাও 30 মিনিটস, হ্যাঁ, 30 মিনিটস পড়ো। তো 30 মিনিটসে তুমি সাপোজ করো প্রথম পেজের ফার্স্ট পেজের 2-3টে ঘটনা তুমি পড়লে, ফার্স্ট পেজের তুমি 2-3টে ঘটনা রিপোর্ট পড়লে, ঠিক আছে, 1 2 3 3টে রিপোর্ট পড়লে, ব্যাস। এইবারে ওই রিপোর্টটা পড়ার পরে দেখবে সুন্দর ওয়ার্ড এর ইউজ কিন্তু দা হিন্দুতে হয়, দারুণ দারুণ ভোক্যাবজের ইউজেজও কিন্তু ওখানে পাওয়া যায়, যেগুলো কিনা এই সমস্ত রিপোর্ট রাইটিংয়ে তোমাদেরকে হেল্প করবে, যে নিউজ পেপার রিপোর্টের ফরম্যাটটা কিভাবে হবে, আমার মানে ইন্টারন্যাশনাল মিডিয়ার যে সমস্ত রিপোর্টগুলো লেখা হয় সেখানে কি ধরনের ওয়ার্ডগুলো ইউজ হয়। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, হ্যাবিট বিল্ড করতে হবে, ঠিক আছে। এই হ্যাবিটটা যদি বিল্ড করতে পারো তাহলে দেখবে তোমাদের কি এই ভয়, ভোক্যাবজের প্রতি যে ভয় সেটা কিন্তু আর থাকবে না। এইবারে তোমরা দা হিন্দুটা নিলে, দা হিন্দুটা নিয়ে উইকলি একদিন দুদিন করে উইকলি একদিন একটা নেবে, নিয়ে প্রতি সপ্তাহে ওটাকে কমপ্লিট পেপারটা পড়বে, একটা পার্টিকুলার টাইম তোমরা দেবে, ধরে নাও 30 মিনিট তোমরা প্রতিদিন যে কোনো সময় একটা টাইম দেবে, যেন তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়, মানে একটু পড়তে পারো তিনটে, এমন না যে সকাল দিয়ে বসলাম আমাকে কমপ্লিট করতে হবে পুরো গল্পটা, ঠিক আছে, সব কিছু পড়বে, এখানে দেখবে ভালো করে যে কি ধরনের জিনিসগুলো আছে, আর ওখান থেকে ম্যাক্সিমাম 5 থেকে 10টা ওয়ার্ড তুমি সেখান থেকে আন্ডারলাইন করে লিখে রাখো, ওটার মিনিং লিখে রাখো, বাংলায় লিখে রাখো, ইংলিশ টু ইংলিশ মিনিং লিখে রাখো, যেটা খুশি। তাহলে এখানে ফার্স্ট তোমাদের ভোক্যাবজের যে প্রবলেমটা সেটা কিন্তু দূর হয়ে যাবে উইদিন আ মান্থ। তোমরা 1 মাসের মধ্যে নিজের ইমপ্রুভমেন্ট নিজে বুঝতে পারবে। হ্যাঁ, আমাকে অনেকেই বলো যে স্যার আমরা কিভাবে নিজের মানে একটু লেখা প্র্যাকটিস করলে আমাদের ডেসক্রিপটিভ রাইটিং খুব ভালো হবে। হ্যাঁ, কিন্তু আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তুমি মনে রাখো তুমি 100টা শব্দ জানো, ঠিক আছে, তুমি ধরো সাপোজ 100টাই ওয়ার্ড তুমি জানো, হ্যাঁ, তো এইবারে আমি তোমাকে একটা রাইটিং এর টপিক দিয়ে দিলাম, বা আমি নয়, যে কোনো স্যারই তোমাকে দিক না কেন, তুমি যেখানেই বাইরে ABC কোচিংয়ে পড়তে যাও, যেখানেই যাও, ঠিক আছে, তুমি সেখানে গিয়ে তোমাকে একটা টপিক দেওয়া হলো, সাপোজ তোমাকে দেওয়া হলো তুমি একটা ট্রেন অ্যাক্সিডেন্টের উপর লেখো, ঠিক আছে, ট্রেন অ্যাক্সিডেন্ট। তো ট্রেন অ্যাক্সিডেন্টের উপর তোমায় লিখতে দেওয়া হলো। এইবারে তুমি জানো যে আমার তো ট্রেন অ্যাক্সিডেন্ট তো নর্মাল, আমি এটা ঠিক লিখে দিতে পারবো। এইবারে দেখো তুমি 100টা ওয়ার্ডই জানো, এইবার তুমি যতবারই ট্রেন অ্যাক্সিডেন্টের রিপোর্টটা তোমাকে লিখতে দেওয়া হবে, তুমি এর বাইরে তো ওয়ার্ড ইনপুট করতে পারছো না, তুমি যা আছে তোমার মধ্যে ভিতরেই আছে এইটা। এইবারে তুমি তোমার এই ট্রেন অ্যাক্সিডেন্ট রিপোর্টটা তোমার কি করে ইমপ্রুভ হবে, কখনোই তোমার ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা নেই, কারণ সেই সিমিলার ওয়ার্ড তুমি এইটাকে একবার নয়, তুমি 1 থেকে 1000 বার লেখো, ঠিক আছে, 1000 বার বানিয়ে লেখো, তাহলে কি হবে, সেম জিনিসই তোমার লেখার মধ্যে বোঝা যাবে, ঘুরিয়ে পেঁচিয়ে একই ওয়ার্ড তুমি ইউজ করবে, মানে এই 100টার মধ্যেই তোমার মানে সীমাবদ্ধ থাকবে তোমার লেখা, ঠিক আছে, বাড়বে না। তার জন্য তোমাকে কি করতে হবে, বেশি বেশি করে বাইরের সোর্স পড়তে হবে, ঠিক আছে, এক্সটার্নাল সোর্স, এক্সটার্নাল সোর্স তোমাকে ফলো করতে হবে, ফলো এক্সটার্নাল সোর্স, ঠিক আছে, যেমন তোমাকে বললাম নিউজ পেপার পড়ো, দ্য হিন্দু এডিটোরিয়াল পড়ো, যে কোনো সেকশন তুমি পড়ো, সেই জায়গা পড়লে কি হবে, তোমার মধ্যে জিনিসগুলো আসবে, বুঝতে পারবে, আচ্ছা নিউজ পেপার রিপোর্টে এইভাবে জিনিসগুলো লেখা হয়, আচ্ছা এত বড় ঘটনাটাকে তুমি সামারি করে এক সময় লেখার চেষ্টা করো, একটা কিছু যে কোনো একটা সামারি করে ঘটনাটাকে লেখার চেষ্টা করো, সেটা কি তোমার প্রেসির ক্ষেত্রে কাজে লাগবে। ইভেন যে কোনো এক্সামে, এমন নয় যে তুমি পরীক্ষা পাশ করার জন্যই জাস্ট পড়ছো, পরীক্ষা পাশ করার পরেও তোমাদের ঘাড়ে কিন্তু অনেক বড় রেসপন্সিবিলিটিস থাকবে, সেখানে তোমাদেরকে কি করতে হবে, অনেক অফিসিয়াল ওয়ার্ক মানে করতে হবে, যেখানে ইংলিশের কিন্তু খুব মানে তোমরা যদি না জানো চারিদিকে তোমাদেরকে ছোট হতে হবে সেখানে, ঠিক আছে, হিউমিলিয়েট হতে হবে। তো সেই জন্য কিন্তু তোমাদের আগে থেকেই বেস স্ট্রং করে সামনের দিকে এগোতে হবে, ঠিক আছে। তো বুঝতে পারলে আমি কি বললাম, এইটা হলো গিয়ে আমাদের ভোক্যাবস পড়ার মানে ভোক্যাবস বিল্ড করার রুল। এইবারে তোমাদের আরেকটা জিনিস আমি বলবো, এই যে তোমরা পড়ছো না সেন্টেন্স, তুমি দেখো ভালো করে সেন্টেন্স, এই যে ভোক্যাবস তোমার তো একটা ওয়ার্ড হয়ে গেল, ওয়ার্ড তোমার বোঝা হয়ে গেল, এবার তুমি একটা সেন্টেন্স দেখবে,
এইবারে নিউজ পেপার পড়তে পড়তে তুমি আরেকটা জিনিস ভালো দেখতে পাবে, সেটা কি একটা, যেটা বলি ডেকোরাম বলি, ঠিক আছে? ডেকোরাম মানে কি, সব ভালো জিনিসেরই একটা ডেকোরাম থাকে, মানে একটা সেন্টেন্সকে একটা নির্দিষ্ট লিমিটেশন পর্যন্ত ওটাকে স্ট্রেচ করা যায়, যেটা দেখলে তোমরা পড়লেই ব্যাপারটাকে বুঝতে পারবে। এর থেকে বেশি বড় করা যায় না। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলে দিই, দেখো ভালো করে মন দিয়ে দেখবে, হ্যাঁ? ধরো সাপোজ আমি এখানে লিখলাম শি সিংস, ঠিক আছে, ফুল স্টপ। শি সিংস, এটা হয়ে গেল, এখানে আমি বলে দিচ্ছি পরে, এটা হয়ে গেল কি আমাদের সাবজেক্ট, আর এটা ভার্ব, ঠিক আছে? তাহলে সাবজেক্ট ভার্ব এটা হলো। আচ্ছা, নেক্সট আমি এটাকে সেন্টেন্স হলো। আচ্ছা, এরপরে আমি দেখো এখানে আরেকটু বাড়াতে পারবো, এই সেন্টেন্সটা কি লিখতে পারবো, দেখো আমি লিখতে পারবো শি সিংস আ সং। তো এইবারে তুমি এই জিনিসটা দেখো, সাবজেক্ট তো হলো, ভার্ব হলো, এখানে এক্সট্রা কি আসলো, এটা অবজেক্ট আমরা বলবো, তাই তো? ভালো করে জিনিসটা বুঝবে, তাহলেই কিন্তু জিনিসগুলো তোমাদের কাছে ইজি মনে হবে। হ্যাঁ, আমি কিন্তু পুরো একটা অনলাইন ক্লাসের মতো ক্লাস নিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এই জিনিসটা যারা প্রথম থেকে ভিডিওটা দেখবে তারাই বুঝতে পারবে, স্কিপ করলে কিন্তু তোমাদের প্রবলেম হবে, ঠিক আছে? তো ভালো করে পুরো শুনবে। আচ্ছা, নেক্সট দেখো, এটা হয়ে গেল, এটা কি একটা অবজেক্ট আমি দিলাম, হলো। এইবারে এই সেন্টেন্সটাকে আমি আবার লিখতে পারি, দেখো she sings a song beautifully। আচ্ছা, এখানে আমি আরেকটা এক্সট্রা কি বাড়ালাম, দেখো এটা তো অবজেক্ট ছিল, তারপরে আমি এটা কি লিখলাম, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল, আর বিউটিফুলি সে কেমন গান করে, সুন্দর, তাই তো? তো এটাকে বলা হচ্ছে কি কমপ্লিমেন্ট, বোঝা গেল? তো দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট, এই এতটা আমি কিন্তু স্ট্রেচ করতে পারলাম, ওকে? এরপরে আমি এই সেন্টেন্সটাকেই আরেকবারে লিখতে পারবো, যে ধরো এরকম লিখতে পারি না, শি সিংস আ সং। দেখো এরকম আমি কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাসে আমি তোমাদেরকে এই সমস্ত যারা করেছো আগে ক্লাস তাদের কথা, মানে এসআই মিনসের ব্যাচে যে ক্লাস নেওয়া হচ্ছে সেখানে কিন্তু আমি ধরে ধরে বলে দিয়েছি, ব্যাপারগুলো বুঝিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমাদের সাথে ভাবলাম যে এই জিনিসগুলো শেয়ার করা উচিত, কারণ তোমরাও তো প্রিপারেশন করছো, তো যেন এগুলোর থেকে তোমাদের একটা ডেসক্রিপটিভ রাইটিং এর প্রতি ভীতিটা না থাকে বা কেটে যায়, সেই কারণেই কিন্তু এই ভিডিওটা করার আমার উদ্দেশ্য। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব কিন্তু করে নিও, ঠিক আছে? আচ্ছা, আশা করছি এটা তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে, যারা মন দিয়ে শুনবে আর নোট ডাউন করে রাখবে। ফার্স্ট আমরা গেলাম কি ভোক্যাব সেকশনটা তোমরা কিভাবে বিল্ড করবে সেটা বোঝালাম। সেকেন্ড আমি আসছি কি একটা সেন্টেন্সের ডেকোরাম তোমাদেরকে শেখাচ্ছি, হ্যাঁ? তো সেন্টেন্সের ডেকোরামটা কি বললাম, দেখো এখানে সাবজেক্ট ভার্ব হলো, এক্সট্রা আমি আরেকটা কি দিলাম, পরে অবজেক্ট দিলাম, দেন অবজেক্টের পরে একটা কমপ্লিমেন্ট দিলাম। এরপরে আমি লিখতে পারি না যে শি সিংস আ সং বিউটিফুলি, ঠিক আছে, ইন দ্য ইভিনিং, হলো। এইবারে দেখো এই যে ইন দ্য ইভিনিং, এইটা কি, এটা আমি আরো একটু এক্সট্রা বাড়িয়েছি, একটা সেন্টেন্সটাকে কিন্তু আমি বাড়াচ্ছি, ভালো করে বুঝবে। তো এই যে সেন্টেন্সটাকে আমি বাড়াচ্ছি, এটাকে কি বলে জানো, এটাকে বলে অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, তো অ্যাডভার্বিয়াল ইন দ্য মর্নিং এটা টাইম বোঝাচ্ছে, ঠিক আছে? তো এটাকে বলে কি অ্যাডভার্বিয়াল, হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ তুমি বলতে পারো। তো এইখানে দেখো একটা জিনিস, এই আমরা একটা সেন্টেন্সকে ম্যাক্সিমাম এতটাই কিন্তু স্ট্রেচ করতে পারবো, বোঝা গেছে? কি বললাম, প্রথমে সাবজেক্ট ভার্ব, তারপর দেখো কি এসছে, এটা একটা এসছে অবজেক্ট, ঠিক আছে, এখানে ভার্ব আসলো, দেন এটা একটা অবজেক্ট আসলো, এরপরে কমপ্লিমেন্ট আমি একটা ইউজ করতে পারি, এরপরে মোস্টলি এই যে অ্যাডভার্বিয়াল, আমরা অ্যাডভার্বিয়াল ইউজ করতে পারি, বোঝা গেছে? এর থেকে বেশি তুমি কিন্তু একটা সেন্টেন্সকে বাড়াতে পারো না। এগুলো তোমরা যখন বেশি বেশি করে পড়বে, জিনিসগুলো স্ট্রাকচার ভালো করে অবজার্ভ করবে কিভাবে লেখা হয়, তাহলে কিন্তু তোমরা জিনিসগুলো বুঝে যাবে, হ্যাঁ? তো এই জিনিসগুলো কি তোমরা করতে পারবে, এতটাই বাড়াতে পারবে, এটা হচ্ছে সেন্টেন্সের ডেকোরাম বলি আমাদের, একটা সেন্টেন্সকে এইভাবে আমরা কিন্তু বাড়াতে পারি। আচ্ছা, এরপরে তোমরা বলবে স্যার এরম তো হয় না, এটা তো আপনি বললেন যে এইটুকুই বাড়ানো, কিন্তু আরো তো বড় করা যায় সেন্টেন্সকে। হ্যাঁ, অবশ্যই করা যায়, আরেকটু বড় করা যায় না, অনেকটাই বড় করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে তোমায় কি করতে হবে, সেন্টেন্সটাকে, এইটা হচ্ছে কি মনে রাখবে, এইটা আমাদের সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার, হ্যাঁ, এটা কি সে স্ট্রাকচার মনে রাখবে, এই এই যে আমি টোটালটা লিখলাম, এটা হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার, বোঝা গেছে? দেখো আমি লিখে দিচ্ছি সিম্পল সেন্টেন্স।
সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারে কিন্তু আমরা এতটাই বানাতে পারবো। হ্যাঁ, এইবারে তুমি বলবে যে হ্যাঁ স্যার আরও তো বাড়ানো যায়, কিন্তু যদি আরও তুমি বাড়াতে চাও তোমাকে মনে রাখতে হবে আমাকে সেই সেন্টেন্সটায় এক্সট্রা কি ব্যবহার করতে হবে। এখানে কিন্তু ফ্রেজ ব্যবহার করেছো, তোমাকে এইবারে ব্যবহার করতে হবে ক্লজেস। ঠিক আছে, এরপরে তোমায় কি ব্যবহার করতে হবে? ক্লজেস। আচ্ছা, ক্লজেস আর ফ্রেজেসের মধ্যে ভাগ কি? ক্লজেসে মনে রাখবে একটা ভার্ব থাকে, আর ফ্রেজেসে সেটা থাকে না। এবার ক্লজেসের মধ্যে ভাগ আছে, ক্লজের মধ্যে নাউন ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ আছে বা যেটাকে রিলেটিভ ক্লজও বলি। ঠিক আছে, তার সাথে কি আছে? আরও আছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, যেটা তুমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখেছো সেরকম অ্যাডভার্বিয়াল ক্লজও হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমায় ব্যবহার করতে হবে। কারণ কি, ক্লজেসের মধ্যে যে ভাগগুলো না, এটা দুটো ভাগ হয়, একটা যেন মেইন ক্লজ হবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, এসসি বা সাবঅর্ডিনেট ক্লজ। এবার মেইন ক্লজটা কি, যে যেগুলো দেখলে এটা এটা এখানে কিন্তু এটা কিন্তু একটা মেইন, সবকটাই মেইন ক্লজ। হ্যাঁ, এবার এই ধরনের সেন্টেন্সগুলোকে যখন আমরা বড় করতে যাব তখন আমাকে কি করতে হবে? আমাকে সাবঅর্ডিনেট ক্লজ ওর মধ্যে ইনপুট করতে হবে। ঠিক আছে, যেমন আমি যদি এরকম বলি যে আই নো দ্য বয়, দেখো আই নো দ্য বয় হু রাইটস ইংলিশ ওয়েল, ফুল স্টপ। তো এই যে সেন্টেন্সটা আমি বললাম, এখানে দেখো আই সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি আই নো দ্য বয় অবজেক্ট হয়ে গেল, এইটুকু আমাদের কি মেইন ক্লজ হয়ে গেল। ঠিক আছে, কারণ এটা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। এই সেন্টেন্সটাকে আমি বাড়াচ্ছি, দেখো কিভাবে এক্সট্রা ইউজ করছি, কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে কি এগুলো কি তুমি বুঝতে পারছো যে এখানে তো তোমার অ্যাডভার্বিয়াল নেই, মানে কমপ্লিমেন্ট বা কিছু এরকম কিছু নেই, কিন্তু পরে আছে, কিন্তু সেন্টেন্সটাকে বাড়ানো হলো, তাই তো? তো এইখানে কিভাবে বাড়িয়েছি দেখো, এখানে হু দিয়ে আমাকে কি করতে হয়েছে? বয়কে বোঝাতে হয়েছে। এর পরবর্তীতে বাকি যা আছে সব কিন্তু তার সম্পর্কেই বোঝানো হয়েছে। তো এটা কিন্তু পুরোপুরি এই সেন্টেন্সটা, যে দেখো আই নো দ্য বয়, এইটুকু দেখো, এইটুকু কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, তাই এটা মেইন ক্লজ। হ্যাঁ, মেইন ক্লজ। আর এটা কি, দেখো এটা কিন্তু এই পার্টটা কি এটাকে বলে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ কি হুটা কাকে বোঝাচ্ছে? দেখো নাউনকে কোয়ালিফাই করছে পুরোটাই, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কিন্তু আমি সেন্টেন্সটাকে বাড়ালাম। তো এইভাবে কিন্তু তোমাকে সেন্টেন্স বড় করতে জানতে হবে। এবার আরো কি কি খাটে জিনিস, তখন এইগুলোকে কি বলে বলো তো? এটা তো তুমি সিম্পল সেন্টেন্স দেখলে। হ্যাঁ, এই সিম্পল সেন্টেন্সের সঙ্গে যখন ধরো এই যে সিম্পল সেন্টেন্স মানে একটা মেইন ক্লজ থাকছে, তারপরে যদি একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, যেমন ওই যে যেটা বললাম, সাবঅর্ডিনেট ক্লজে নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, রিলেটিভ ক্লজ মানে প্রিপোজিশনাল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। তো সেই জিনিসগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে এইটা কিন্তু হয় কি না, মেইন ক্লজ তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তখন এটা হয়ে যায় কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা বাড়াতে পারি। এছাড়াও এখানে সাবঅর্ডিনেট ক্লজ একটা বা দুটোও থাকতে পারে, ওয়ান অর টুও হতে পারে, দুটো সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে বা একটা সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে সেন্টেন্সে। বোঝা গেছে? এইবারে এটা গেল কমপ্লেক্স সেন্টেন্স। আমরা করতে পারি সেন্টেন্সটাকে আরেকবার, আমরা কি করতে পারি, দুটো মেইন ক্লজকে আমরা অ্যান্ড, বাট এই সমস্ত কোঅর্ডিনেট কনজাংশনস দিয়েও আবার একটা মেইন ক্লজের সঙ্গে জয়েন করতে পারি। ঠিক আছে, মানে কি বুঝতে পারলে? মেইন ক্লজ প্লাস মেইন ক্লজ, এখানে মেইন ক্লজের সঙ্গে একটা বা দুটো সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে কমপ্লেক্স হচ্ছে, আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে কম্পাউন্ড। বোঝা গেল? তো কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো আমি সেন্টেন্সের স্ট্রাকচারাল দিকগুলো বলছি। হ্যাঁ, এটা কিন্তু সেন্টেন্সের কাইন্ড নয়, মনে রাখবে, ধরন নয়। হ্যাঁ, এটা স্ট্রাকচারালি সেন্টেন্সকে এই তিন ভাগেই ভাগ করা যায়। কি কি? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। ক্লিয়ার হলো এইটুকু? এবার দেখো এটা স্ট্রাকচার, হ্যাঁ মনে রাখবে, স্ট্রাকচারালি ডিভাইড করলে। এবার যদি বলো স্যার তাহলে ধরন কি হতে পারে, কাইন্ড কি? তো কাইন্ডগুলো কি? কাইন্ড মনে রাখবে তোমাদের ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ যে সেন্টেন্সগুলো হয় না, প্রশ্ন করা হচ্ছে, তো এটা প্রশ্ন করা, এটা কি ধরন বোঝাচ্ছে, কাইন্ড বোঝাচ্ছে। বোঝা গেল? তো এই জিনিসগুলো মাথায় রাখবে যে এটা কিন্তু কাইন্ড, আর এটা কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এটা কিন্তু সব কিছুতেই হয়, যে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হচ্ছে মানে হ্যাঁ বাচক হচ্ছে, যেখানে নেগেটিভ ওয়ার্ডের ইউজ নেই। আমি কিন্তু অনেক গ্রামারের সেটেও তোমাদেরকে করিয়েছি জিনিসগুলো। তো সেইভাবে কিন্তু জিনিসগুলোকে তোমায় বুঝতে হবে। এই গেল, তোমাকে সেন্টেন্সের ডেকোরামটা শিখতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে না, এই যে ডেকোরামটা জানতে গেলে তোমাকে এই সেন্টেন্সের অর্ডারটা মেনটেন করতে হবে, সিম্পল সেন্টেন্সের ধরনগুলো পড়তে হবে, আর স্ট্রাকচারগুলো দেখতে হবে। এর সাথে খুব ভালোভাবে তোমায় পড়তে হবে কি বলতো, একটা হচ্ছে নাম্বার এখানে মানে ভালো করে যেটা পড়তে হবে, যদি সেন্টেন্সটাকে তুমি ইমপ্রুভ করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে জানতে হবে জিরান্ড, যেটাকে ভার্বাল নাউন বলি, আর একটা জানতে হবে পার্টিসিপল।
ঠিক আছে, বোঝা গেল? এই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে। এইবারে দেখো, যারা বেসিকটাও একদম জানো না, যাদের অসুবিধে হয়, তোমাদেরকে আমি একটা কথা বলবো যে তোমরা মাস্ট কি পড়বে, নাম্বার 4 মাস্ট ভার্বের ফর্মস গুলো পড়বে, ভার্বের থার্ড ফর্ম গুলো পড়বে, ভার্বস, পাস্ট, পার্টিসিপল, ফর্মস, এইগুলো কিন্তু পড়বে। ঠিক আছে, মানে কি, এই দেখো যেমন V1 V2 আর V3 পড়েছো ছোটবেলায় বইতে, তাই তো, V1 V2 V3। এইবারে এই জিনিসগুলো তোমাদের কিন্তু মাস্ট পড়তেই হবে, আদারওয়াইজ তোমাদের কিন্তু শুরুতেই মানে ভুল থেকে যাবে। কারণ ভার্বের ওই চারটা যদি তোমরা মুখস্থ না করো, যে কোনো পিসি দাসের বই পড়তে পারো, ওখানে পিসি দাসের একটা বই কিনে নেবে, ঠিক আছে, যে কোনো তোমাদের ছোটবেলার যে কোনো গ্রামার বই থেকে এই যে 250 থেকে 300টা মতো ভার্ব, মেইন ভার্বগুলো আছে, দেখবে এগুলোই সব জায়গায় ইউজ হয়। ঠিক আছে, মোস্টলি এই ভার্বগুলো ইউজ হয় এগুলো, ঠিক আছে, ফাইনাইট ভার্ব হিসেবে এটা মেইনলি ইউজ হয়। তো এই ভার্বগুলোর ফর্মগুলো পড়ে রাখবে। যেমন ধরো গো, গো এর সেকেন্ড ফর্ম কি, ওয়েন্ট, তাই না? আর গনটা হচ্ছে কি, থার্ড ফর্ম। তো এই যে ফর্মগুলো না, এই ফর্মগুলো পড়ে রাখবে। এই যে ভার্বের থার্ড ফর্ম, এটা কখন বসে? এটা তো সবসময় বসে না, এটা পারফেক্ট টেন্সে বসে। অর্থাৎ কি, এটা কখন বসে? এটা মনে রাখবে, হ্যাভ, হ্যাজ আর হ্যাডের পরে বসে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে বেসিক গ্রামারের তোমাদের রুল। এই জিনিসগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, মোস্টলি কিসের জন্য? সেন্টেন্সকে সুন্দর করে গুছিয়ে লেখার জন্য। ঠিক আছে, কারণ তুমি জানো উইদাউট আ ফাইনাল ভার্ব সেখানে কিন্তু তোমার কোনো রকম সেন্টেন্সের মিনিং কাজ করবে না। ঠিক আছে, মানে কি, সেন্টেন্সটা মানে ভাবটাই তো, মানে যেটাকে বলে আমরা ফাইনাইট, মানে কি, যেটা সমাপিকা ক্রিয়া, তো ক্রিয়াটার মনের ভাবটাই তো সমাপ্ত হচ্ছে না, তো বোঝা যাবে কি করে? তোমাকে যদি ভার্বের জিনিসগুলো না বুঝতে পারো, এর জন্য তোমায় কি করতে হবে? এই বেসিক গ্রামারগুলো তোমায় কিন্তু জানতে হবে। আরেকটা কথা কি বলবো, তোমরা এই গ্রামারের সেকশন করবে, তার সাথে সাথে টেন্স রুলসটা কিন্তু মাস্ট। ঠিক আছে, তার সাথে সাথে কি বলবো তোমাদেরকে, নাম্বার 5 পয়েন্ট কি, রুল নাম্বার 5, টেন্স রুলস। হ্যাঁ, টেন্স রুলস লিখে লিখে পড়বে। ঠিক আছে, কতগুলো রুলস পড়তে হবে? 12টা রুলস, তোমরা জানো 12 রুলস রয়েছে। তো এই রুলসগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট মানে যেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলি, পাস্ট ইনডেফিনিটে কি হয়, ঠিক আছে? আদারওয়াইজ তুমি একটা সেন্টেন্স পড়ে বুঝতে পারবে না ওটা কোন টেন্সে বলা রয়েছে। হ্যাঁ, কারণ বাংলার সঙ্গে ইংলিশের না অনেকটাই তফাৎ হয়ে যায় তোমার সেন্সের। যেমন আমি খেয়েছিলাম, আর কেউ বললো খেয়েছিলাম, আর কেউ বললো খেয়েছি, তো দুটো টেন্সের পার্থক্য হয়ে গেল। কিন্তু হট করে এক্সাম হলে যখনই তুমি জিনিসটা মাথায় রাখবে না, তখন কিন্তু দেখবে তোমার ওখানে গন্ডগোল হয়ে যেতে পারে ট্রান্সলেশন করার সময়। তো এইগুলো কিন্তু তোমাদেরকে একটাই কারণে শেখানো, যেন তোমরা ডেসক্রিপটিভ রাইটিংটা ভালো করে সুন্দর করে লিখে আসতে পারো। হ্যাঁ, আর জানি না কেমন লাগলো তোমাদের ভিডিওটা, যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করে দিও, এবং তোমাদের যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানিও যে কতটা তোমাদের মানে এর জন্য এটা হেল্পফুল হলো, যে এই জিনিসগুলো যে বললাম এটা তোমাদের মানে তোমরা জানতে বা তোমাদের জন্য নেসেসারি হলো কি হলো না, বা মানে শেখার জন্য। এবার জানি তোমরা অনেকেই অলরেডি জানো, কারণ অনেকেই অনেকটাই পড়েছো, পড়াশোনা করেছো, কিন্তু আমরা বলবো কি, অনেক স্টুডেন্ট আমাদেরকে পার্সোনালি মেসেজ করো যে স্যার আমরা কি করে লিখবো। ওই বললাম, তোমরা যতবারই প্র্যাকটিস করো, ঠিক আছে, ততবার তোমাদের মধ্যে যেইটুকুই আছে তোমরা কিন্তু সেটাই পারবে। এর থেকে বেশি তুমি একবার না 1000বার লিখলেও কিন্তু তোমার মধ্যে কি এক্সট্রা লেখা আসবে না। ঠিক আছে, তার জন্য তোমায় কি করতে হবে, এই যে এক্সটার্নাল সোর্সগুলো সমস্ত ফলো করতে হবে। তোমাকে মনে থাকবে, মাস্ট এক্সটার্নাল সোর্স তোমায় কিন্তু ফলো করতে হবে। হিন্দু একটা কিনবে পেপার, ওটাকে সারা সপ্তাহ ধরে পড়বে। ঠিক আছে, রোজ নিলে কিন্তু ওটা একটা বার্ডেন মনে হবে, লাস্টে লাস্টে আলটিমেটলি কিছুটাই পড়া হবে না। তুমি কিন্তু রোজ খবরে কি ঘটছে সেইটা পড়ার জন্য শিখছো না, তুমি তোমার স্কিলটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারবে তার জন্য কিন্তু ওই পেপারটা কিনছো, এটা মাথায় রাখবে। হ্যাঁ, এক্সট্রা রোজ রোজ নিয়ে পেপার বোঝাই করলেও কোনো লাভ নেই বাড়িতে। যেটা বললাম সেই অনুযায়ী কিন্তু করো, তাহলে তোমাদের খুব উপকার হবে। তুমি এইটুকু আমি বলবো, তোমরা জানি না যারা স্ট্রিক্টলি এই রুলটা ফলো করবে তারা দেখবে জিনিসগুলো তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে অনেকটাই বড় ভিডিও হয়ে গেল, তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও নিয়ে ডিসকাস করা হলো। যে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যারা পুরোটা শুনলে এখনো পর্যন্ত। হ্যাঁ, আর যদি আবার কিছু তোমাদের জানতে ইচ্ছে করে যে কিভাবে জিনিসগুলো করবে, অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সেই টপিক থেকে কিন্তু আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো, যে কিভাবে তোমরা কোন জিনিসটা করবে, কার কি প্রবলেম হচ্ছে সেটা আমি কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।